আমার কাছে আসবেন না, আমার কাছে আসলে কিন্তু আমি নিজেকে শেষ করে দিব। কি করছো এসব? আমি তোমার বর। আমি এই বিয়ে মানি না, আর কখনো মানবও না। আচ্ছা তুমি চুরিটা রাখো, দেন আমরা কথা বলি। একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। নিজেকে শেষ করতে এক সেকেন্ডও ভাববো না। ওকে, আমি তোমার কাছে যাব না, তুমি ছুরিটা ফেলে দাও। না, আমি ছেলেদের বিশ্বাস করি না। আচ্ছা, আমি সোফায় বসছি, তবু তুমি শান্ত হও। শ্রেয়ান সোফার উপর বসার পর আমি ছুরিটা আমার পাশে রেখে দিলাম। কাছেই রেখেছি, কারণ কোনো রিস্ক নেওয়া যাবে না, ছেলেরা যখন তখন হামলা করতে পারে। তোমার কি বিয়েতে মত ছিল না? না, তাহলে বিয়ে করলে কেন? পরিবারের চাপে, তাছাড়া কিছুটা নিজেরও ইচ্ছে ছিল। ঠিক বুঝলাম না। বাবা আমার বিয়ে ঠিক করার পরে ঘরে বন্দি করে রেখেছিল, কারণ আমার এই বিয়েতে মত ছিল না, কোনো মতে পালাতেও পারছিলাম না। বাড়ির চারপাশ দিয়ে গার্ড রেখে দিয়েছিল। তাই অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম আমি বিয়ে করব, কারণ বিয়ের পর তো অন্তত ওই বাড়ি থেকে পালাতে পারবো। ও আচ্ছা, বুঝলাম। তুমি কি চাও বলো? ডিভোর্স। ওকে, তাই হবে। তুমি যখন আমায় মেনে নিতে পারছো না, আমি তোমায় জোর করব না। ভালোবাসা তো আর জোর করে পাওয়া যায় না, আর জোর করে সংসারও হয় না। কবে চাও ডিভোর্স, কাল নাকি পরশু? 1 মাস পর। 1 মাস পর কেন? এই মুহূর্তে কোথাও যাওয়ার জায়গা নেই। এখন যদি আমি আমার কোনো ফ্রেন্ডের বাসায় যাই, তাহলে বাবা সেখান থেকে আমায় নিয়ে আসবে। তাই এই 1 মাসে কোনো একটা ব্যবস্থা করে চলে যাব। শুধু আমায় 1 মাস সময় দিন। ওকে, তাই হবে, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি? এই 1 মাস চৌধুরী বাড়ির বউ হয়ে থাকতে হবে। কেউ যেন কিছু বুঝতে না পারে, বিশেষ করে আমার মা। ওনার কষ্ট আমি সহ্য করতে পারি না। পরে না হয় কোনোভাবে মাকে ম্যানেজ করে নেব। ওকে, আমি রাজি। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। আমাকেও ঘুমোতে হবে। না না, আপনি সোফায় ঘুমাবেন। এটা আমার রুম, আমার বেড, আর আমি কিনা সোফায় ঘুমাবো? হ্যাঁ, কারণ আমি ছেলেদের একদম বিশ্বাস করি না। মা গো, কি বউ এনে দিলা! তোমার ছেলেকে এখন সোফায় ঘুমাতে হচ্ছে। যান, ঘুমিয়ে পড়ুন। জি ম্যাডাম। কি হলো, এদিকে আসছেন কেন? বললাম না সোফায় ঘুমাতে। বালিশ আর কম্বল নিতে। বাইরে বৃষ্টি, আমার শীত লাগে। আচ্ছা, নিয়ে যান। আর হ্যাঁ, লাইট অফ করবেন না। লাইট অন থাকলে আমার ঘুম আসে না। বললাম তো অন থাকবে। আচ্ছা, বালিশের কম্বল এনে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। বাসরাত নিয়ে কত স্বপ্ন ছিল, কিন্তু আমি বাসরাতে 10 হাত লম্বা বাঁশ খেলাম। কেন যে মাকে বিয়ের কথা বলেছিলাম, তার জন্য এখন এই অবস্থা। 1 মাস এভাবেই কাটাতে হবে, কিছু করার নেই। আমি ছুরিটা পাশেই রেখে শুয়ে পড়লাম, কারণ আমি জানি নায়িকা ঘুমানোর পরে ভিলেন আক্রমণ করার চেষ্টা করে। তাই আর ঘুমালাম না, জেগে রইলাম। আসুন আমার পরিচয় দিই। আমি তিতির, বাবা মায়ের 2 মাত্র মেয়ে, অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি এখনো ছোট, তবুও বাবা বিয়ে দেওয়ার জন্য নাজেহাল হয়ে পড়েছে। আমাকে জোর করে পাত্রের সামনে বসানো হয়েছিল। পাত্রের সাথে আমি একান্ত কথা বলতে চেয়েছিলাম, কিন্তু বাবা বলতে দেয়নি। পাত্র দেখার 5 দিন পরেই আমার বিয়ে ঠিক করে, আমার অনুমতি ছাড়াই। পালানোর সুযোগ পাইনি, আমাকে ঘরবন্দি করে রেখেছিল। বাবার বউ আর তার ছোট মেয়েকে বলেছিলাম আমার হবু বরের নাম্বার এনে দিতে, কিন্তু বাবা তাদের বারণ করে দিয়েছিল, যার জন্য আমি আজ অন্যের বউ হলাম। অনেক ভেবে বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিই, কারণ আমি জানতাম আমি ওই বাড়িতে থাকলে আমার মতো আমি চলতে পারবো না। বিয়ের পরে বরকে বুঝিয়ে বা ভয় দেখিয়ে কোথাও কেটে পড়া যাবে, তাই এই বাড়িতে আসা। বরের মুখটাও ভালো করে দেখিনি, শুধু শুনেছি আমার বাবার থেকে নাকি 3 গুণ বড় লোক। বরের নাম নাকি শ্রেয়ান রয় চৌধুরী। কোনো উপায় না পেয়ে, চোখের সামনে ছুরি পেয়ে আজ নিজেকে রক্ষা করলাম, না হলে তো আমি আজ সিঙ্গেলই থাকতাম না। যাই হোক, চলুন গল্পে যাওয়া যাক। অচেনা বাড়ি, তাই ঘুম আসছিল না। কখন সকাল হবে তার অপেক্ষায় ছিলাম। বৃষ্টি সেই বিকেল থেকে শুরু হয়েছে, থামার কোনো মতি গতি দেখছি না, বরং আরো বেড়ে যাচ্ছে। প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, খুব ভয় লাগছে। শীতও লাগছে, কিন্তু বিছানায় কিছু নেই, থাকবে কি করে? মিস্টার শ্রেয়ান তো নিয়ে নিয়েছে, কি করব বুঝতেছি না। ক্রমে বৃষ্টি বাড়ছে, আর বৃষ্টির সাথে আড়ি দিয়ে ঠান্ডার কারণে শীতও বেড়ে যাচ্ছে। একটু উঁকি মেরে দেখলাম মিস্টার শ্রেয়ান শান্তিতে ঘুমাচ্ছে। তার রুমে যে একটা মেয়ে জেগে আছে সেটা যেন তার মাথায় নেই। কম্বলটাও নিয়ে নিয়েছে, শুধু ওনার শীত লাগছে। আমি যেন বরফের রানী, যার জন্য আমার শীত লাগবে না। ওনার শান্তির ঘুমটা আমার একটুও সহ্য হচ্ছে না। ক্রমে বিদ্যুৎ চমকানো খুব বাড়তে লাগলো, সাথে আমার ভয়ও বাড়তে লাগলো। তাই আর কিছু না ভেবে মিস্টার শ্রেয়ানের ঘুমের 12টা বাজাতে তার সামনে এসে ডাকতে লাগলাম, মিস্টার শ্রেয়ান,
মিস্টার শ্রেয়ান, কি ঘুম রে বাবা, বাইরে এত বিদ্যুৎ চমকাচ্ছে, তার শব্দ কি কানে পৌঁছায় না? এবার দিলাম ধাক্কা। মিস্টার শ্রেয়ান হকচকিয়ে উঠে পড়লো। যাক বাবা, হাতির ঘুম ভাঙতে আমি সফল হয়েছি। কি হয়েছে, এভাবে ধাক্কা দিলে কেন? আপনাকে সেই কখন থেকে ডাকছি, আপনি তো কোনো সাড়াই দিচ্ছেন না। কেন, কি হয়েছে? দেখতেছেন না আমার খুব শীত লাগছে? ও বুঝেছি, আমার বেড দখল করেছো, এখন আবার আমার কম্বল। এই নিন, তবু আমায় একটু ঘুমোতে দিন। শ্রেয়ান আর কিছু না বলে আবার ঘুমিয়ে পড়লো। উনি আমার কষ্ট একটু না, তাই আবার ডাক দিলাম, মিস্টার শ্রেয়ান। কম্বল তো দিয়ে দিলাম, আবার কি? আমাকে কি একটু ঘুমোতে দিবা না? না আসলে প্রথমে আমার বেড, দেন আমার কম্বল, এখন আবার কি? ও বুঝেছি, এখন আমার সোফাটা লাগবে, তাই না? না, তাহলে বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছে, আমার ভয় লাগছে। এসো, আমি তোমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি, তাহলে আর ভয় করবে না। কি বললেন আপনি? না বলেছি, তোমার জন্য আমি এখন কি করতে পারি? আপনি বেডে শুয়ে পড়ুন। যাক, মহারানীর বুদ্ধি হয়েছে, যাই নিজের স্থানে গিয়ে ঘুমিয়ে পড়ি। ওকে, তুমি এখানে ঘুমিয়ে পড়ো। মিস্টার শ্রেয়ান, বেডের অর্ধেকে আপনি আর বাকি অর্ধেকে আমি ঘুমাবো, আর দুই দেশের বর্ডার হিসেবে থাকবে কোলবালিশ। কি মেয়ে বাবা, রুমটাই আমার, আর সে কিনা হুকুম দিচ্ছে। আমি যেটা বলেছি সেটাই হবে। ওকে চলো। দুজনের মাঝে কোলবালিশ দিয়ে দুজনে শুয়ে পড়লাম। কম্বল বড় থাকায় মাঝে কোলবালিশ দিতে কোনো সমস্যা হয়নি। খুব ঠান্ডা লাগায় কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারলাম না। সকালে মনে হলো আমাকে কেউ বালিশ টপকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। চোখ খুলে দেখি তিথির আমায় জড়িয়ে ধরেছে। কাল রাতে আমার সব দখল করে এখন আমার বুকটাও দখল করে নিল। কত ইচ্ছে ছিল আমার বউকে আমার বুকে নিয়ে ঘুমাবো, কিন্তু সেটা আমার কপালে নেই। 1 মাসওয়ালি বউ আমার বুকে উড়ে এসে জড়ে বসলো। তিথিরে নড়াচড়া দেখে আমি ভদ্র ছেলের মতো চোখ বন্ধ করে নিলাম, না হলে আবার কাল রাতের মতো ছুরি। এর থেকে চুপ থাকা ইসরে। কোলবালিশটা এমন শান্ত লাগছে কেন? ও মা, এ তো শ্রেয়ান। আমার তো ছোটবেলা থেকে অভ্যাস কোলবালিশকে জড়িয়ে ধরে ঘুমানো, তাই হয়তো ভুলে বর্ডার টপকে ওনাকে জড়িয়ে ধরেছি। না, এটা বুঝতে দেওয়া যাবে না, তাহলে সুযোগ খুঁজবে। আস্তে করে সরে পড়লাম, তখনই কেউ ডাক দিল, ভাইয়া ভাইয়া, তাড়াতাড়ি উঠো, মা তোমাদের ডেকেছে। মিস্টার শ্রেয়ান উঠে খুব দ্রুত ফ্রেশ হতে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে আমায় বলল, আমি নিচে যাচ্ছি, তুমি শাওয়ার নিয়ে তাড়াতাড়ি এসো, না হলে মা রেগে যাবে। আচ্ছা। কিছুক্ষণ পর নীল শাড়ি, হালকা মেকআপ, চোখে কাজল, খুব সুন্দর লাগছে আমার 1 মাসওয়ালি বউকে। কাল এক গাদা মেকআপের জন্য তার সৌন্দর্য দেখতে পারিনি। আহ, কি মিষ্টি আমার 1 মাসওয়ালি বউটা। এসো মা। আমি ভদ্র মেয়ের মতো শাশুড়ির পাশে গিয়ে দাঁড়ালাম। অনেক বড় বাড়ি, মনে হচ্ছে রাজপ্রাসাদ। কাল রাতে এত খেয়াল করিনি, বাড়িতে অনেক লোক রাখা আছে, থাকুক, তাতে আমার কি, আমি তো 1 মাস পরেই ফুস। বৌদি, তোমার খুব সুন্দর লাগছে। আমি মুচকে হাসলাম। আগে শুনেছিলাম মিস্টার শ্রেয়ানের একটা বোন আছে, মনে হচ্ছে এই মেয়েটি অদ্রি। শ্বশুর নাকি আগেই উপরে চলে গেছে। সবাই নানা কথা বলতে বলতে খেতে বসে গেল। আমি তাদের অনুসরণ করে অদ্রির পাশে বসে পড়লাম। সব খাবার সাজানো, নিজেকে কিছু করতে হচ্ছে না, সব রাখা, লোকেরা করে দিচ্ছে। না না বৌদি, তুমি এখানে না, তুমি তো ভাইয়ার পাশে বসবে। আমি কিছু না বলে নতুন বউয়ের মতো মিস্টার শ্রেয়ানের পাশে বসে পড়ি। অদ্রি, আমার বউ মনে হয় আমার পাশে বসতে লজ্জা পাচ্ছিল বলেই হাসতে হাসতে আমার দিকে তাকালো। আমি মিস্টার শ্রেয়ানের দিকে তাকিয়ে চোখ বড় করে রইলাম। শ্রেয়ান আর কিছু না বলে খেতে শুরু করলো। আচ্ছা মা, আমি আসি। কাল বিয়ে করেছিস, আজকেই অফিস যেতে হবে? 2 দিন পরে না হয় যেতে পারতি। মা, তুমি জানোই তো আমার অফিসে না গেলে কিছুই ভালো লাগে না, আর আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আচ্ছা, তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু। আচ্ছা মা। মিস্টার শ্রেয়ান আমার দিকে এক পলক তাকিয়ে চলে গেল। খাওয়া পর্বের শেষে আমায় অদ্রি আর শাশুড়ি মা অনেক কিছু জিজ্ঞেস করলো আমার ব্যাপারে, কি পছন্দ করি, কোন খাবার খেতে পছন্দ করি, এই সব নিয়ে। অদ্রি কলেজে পড়ে, আমায় বলল, বৌদি, তোমার যেভাবে ইচ্ছে সেভাবে চলতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের পরিবারে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। অদ্রির সাথে শাশুড়িও হ্যাঁ বলল। শ্রেয়ানের মায়ের কথা শুনে মনে হচ্ছে উনি খুব ভালো মানুষ। আরো কিছু সময় গল্প করে অদ্রি কলেজে চলে গেল, আর আমি রুমে চলে আসি। একা একা কিছু ভালো লাগছে না। কলেজে গেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতাম। কলেজের সময়গুলো সব সময় আমার ভালো কাটে, আমি না গেলে ওদের সময় কাটে না। আচ্ছা, শাশুড়ি কি আমায় কলেজে যেতে দেবে নাকি দেবে না?
না না, তখন যতটা বুঝলাম শাশুড়ি বারণ করবে না। যাক, এখানে একটু তো স্বাধীনতা পেলাম। কাল থেকেই কলেজ যাব। কোনোভাবেই সময় কাটছে না। ফোন নিয়ে কতক্ষণই বা থাকা যায়? পাশে কারোর বাসাও নেই যে কোনো ছেলের সাথে টুংটাং মারবো। মিস্টার শ্রেয়ানের আসতে বিকেল গড়িয়ে যায়। আমি তখন ফোন নিয়ে ব্যস্ত ছিলাম। কি মহারানী, কেমন কাটলো সারাদিন? এটা কোনো বাড়ি হলো? শুধু একটা রাজপ্রাসাদ। নেই কোনো কথা বলার লোকজন, আর নেই কোনো ছেলে যে তাদের সাথে আড্ডা দিব। এটা আমার বাড়ি, ছেলেদের কোনো গোডাউন না যেখানে ছেলেরা থাকবে। থাকলে অনেক ভালো হতো। কি? কই কিছু না তো। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু শ্রেয়ানের কোনো খবর নেই। হয়তো কোনো কাজ করছে। আমি তাকে নিয়ে না ভেবে মাঝে বর্ডার রেখে শুয়ে পড়লাম। অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু আসার নামগন্ধ নেই। তাই একটা কাগজে কিছু লিখে সুন্দর করে তার স্থানে রেখে দিলাম। তারপর আমি ভালো মেয়ের মতো ঘুমিয়ে পড়লাম। কি এসব? মনে হচ্ছে 1 মাস হলি বউ আমার জন্য লাভ লেটার রেখে রেখেছে। দেখি তো। একদম চান্স নিতে আসবেন না, হ্যাঁ? তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। আমি ছেলেদের একটুও বিশ্বাস করি না। ওরে, এইসব কি? আমি কি কোনো ভিলেন নাকি যে চান্স নেওয়ার চেষ্টা করব? নিজেই আমার বুকে উড়ে এসে জোরে বসলে আবার বড় বড় কথা। আর কিছু না ভেবে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে একই অবস্থা। তিথির আমার বুকে বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। দেখতে বাচ্চাদের মতোই লাগছে। অনেকবার ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। আমারও ভালো লাগছে, তাই আর বৃথা চেষ্টা না করে আমিও তিথিরকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আরো 20 মিনিট এভাবে শুয়ে রইলাম, তবুও তিথির ঘুম ভাঙছে না। ঘুমন্ত অবস্থায় নাকি মেয়েদের খুবই সুন্দর লাগে। আমার মনে হচ্ছে তিথিরকে একটু বেশি সুন্দর লাগছে। ইচ্ছে করছে ও ঠোঁট ছুঁয়ে দিই, কিন্তু ও তো আমার 1 মাস হলে বউ। না শ্রেয়ান, এই কাজ ভুলেও করিস না, না হলে আবার ছুরি বের করে কিছু করলে তুই ফেঁসে যাবি। আমার অফিসে লেট হচ্ছে। তিথিরকে ডাক দিলাম। তিথির, এই তিথির, ওঠো। তিথির। এত ডাকলাম, উঠলো না। তাই এবার তিথিরের কানের কাছে মুখ নিয়ে একটু জোরে ডাক দিলাম, তিথির। কারণ ডাক শুনে আমার ঘুম ভাঙলো। আমি চোখ মেলে তাকালাম শ্রেয়ানের দিকে। হয় তুমি উঠো, না হয় আমায় ছাড়ো। শ্রেয়ানের কথা শুনে খেয়াল করলাম যে আমি তাকে জড়িয়ে ধরে আছি, যার জন্য সে উঠতে পারছে না। টুস করে তাকে ছেড়ে বেড থেকে নেমে দাঁড়ালাম। আমি আস্তে করে বললাম, কিছু করেননি তো আমার সাথে? কেন করব না? তুমি তো 1 মাসের জন্য হলেও আমার বউ, সেটুকু অধিকার তো আমার আছেই। কি বলেন আপনি? আপনি আমার সাথে? আর বলতে না পেরে আমি কান্না করতে শুরু করলাম। হ্যাঁ, সব। শয়তান মার্কা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। কি হয়ে গেল আজ আমার সাথে? আমার সিঙ্গেল জীবনটাকে নষ্ট করে দিল। আর কারোর সাথে আমি প্রেম করতে পারবো না। এই শয়তানটা আমার সতীত্ব নষ্ট করে দিয়েছে। সাথে সাথে শ্রেয়ান ওয়াশরুমের দরজা একটু খুলে মাথা বের করে বলল, মিসেস তিথির, আমি মেয়েদের যথেষ্ট রেসপেক্ট করতে জানি। এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে আমি ভিলেন না। বলেই আবার দরজা বন্ধ করে দিল। তার কথা শুনে বুঝলাম আমার সাথে কিছুই হয়নি। আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম। আচ্ছা, উনি আমায় মিথ্যে বলল কেন? নাকি আমায় বোকা বানালো? দাঁড়ান, আমিও দেখে নিব। ওনার কমপ্লিট হলে আমিও রেডি হয়ে নিচে যাই। আমি সিঁড়ি দিয়ে নামতেছি, তখন খেয়াল করলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে কিছুই বুঝলাম না। আমি নিচে এসে খাবার টেবিলে সবার সাথে বসে পড়লাম। ভাইয়া, বৌদিকে নিয়ে কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি? জি না। তাহলে তোমার শ্বশুরবাড়িতে যাবে নিশ্চয়ই? শয়তানি মেয়ে, কোথাও যাব না। না, আসলে বৌদি কাল শাড়ি পরেছিল, আজ 3 পিস, আবার সুন্দর করে সেজেছে, তাই জিজ্ঞেস করলাম। শাশুড়ি, আমি কলেজে যাব। সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। এবার একজন অন্যজনের দিকে তাকাচ্ছে। আমার পায়ে কে যেন টোকা মারলো। শ্রেয়ান দিয়েছে এটা বুঝতে আর বাকি রইল না। কিছুটা বিরক্তি নিয়ে তার দিকে তাকালাম। শ্রেয়ান আস্তে করে বলল, শাশুড়ি না, মা বলো। আসলে মা, আমি কলেজে যেতে চাই। আমি কিছু মনে করিনি। প্রথম প্রথম তো তাই হয়তো একটু ভুল করছো, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তুমি কলেজে যাবে, এটা খুব ভালো কথা। শ্রেয়ানের যাওয়ার পথেই তো তোমার কলেজ, ও তোমায় পৌঁছে দেবে। কিন্তু মা। কোনো কিন্তু না, তুই প্রতিদিন ওকে পৌঁছে দিয়ে তারপর অফিস যাবি, ঠিক আছে? আচ্ছা মা, বউ হলে নিয়ে যেতে সমস্যা হতো না, কিন্তু ও তো 1 মাস হলে বউ, সমস্যা তো হবেই। কত ইচ্ছে ছিল আমার পাশে আমার একমাত্র বউকে বসিয়ে ধীর গতিতে গাড়ি চালিয়ে গান গাইব। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো।
তার হলো না। না মা, তার দরকার নেই, আমি একাই যেতে পারবো। তুমি চৌধুরী বাড়ির একমাত্র বউ, তোমাকে তো একা ছেড়ে দিতে পারি না। তাই তোমায় শ্রেয়ান প্রতিদিন কলেজে পৌঁছে দেবে এবং বাড়িতে নিয়ে আসবে, এটাই আমার শেষ কথা। যা হয়ে গেল, ভেবেছিলাম যাওয়ার পথে এখানকার সব ছেলেদের একটু বাজিয়ে দেখবো, কিন্তু সেটা শাশুড়ি কপাল থেকে ছিনিয়ে নিল। উফ! খাওয়া দাওয়া শেষ করে অদ্রির উল্টো দিকে কলেজ হওয়ায় ও একাই কলেজের উদ্দেশ্যে রওনা দিল, আর আমি শ্রেয়ানের সাথে। আমি গাড়ির পিছনে ওঠার জন্য পা বাড়ালাম। আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? আমি কোনো রিস্ক নিতে চাই না, যদি ভিলেনের মতো আপনিও। ওকে, আমি পিছনে বসি, তুমি ড্রাইভ করো। আমি হ্যাঁ তুমি ড্রাইভ করলে আর রিস্ক থাকবে না। আমি গাড়ি চালাতে পারি না, তাই আপনার পাশেই বসলাম, কিন্তু সাবধান, আমি ছেলেদের বিশ্বাস করি না। আর না ভেবেই সামনে বসে পড়লাম। মিস্টার শ্রেয়ান ড্রাইভ করতে লাগলো। দুজনের কেউ কোনো কথা বলছি না। শ্রেয়ান ড্রাইভ নিয়ে ব্যস্ত, আর আমি বাইরে তাকাতে ব্যস্ত। এই ব্যস্ততার বাঁধ ভেঙে শ্রেয়ান বলল, এভাবে বাইরে তাকিয়ে কি দেখছো? ছেলে দেখছি, এখানে অনেক ছেলে আছে। কলেজ যাওয়া আসার পথে টুংটাং মারা যাবে। কি বললে? কই কিছু না তো। মিসেস তিতির, আমি যদি এখন গাড়ি থামিয়ে তোমার সাথে টুংটাং করি তাহলে কেমন হবে? আমি লোক ডেকে জড়ো করবো, তারপর আপনাকে গণধোলাই খাওয়াবো, বুঝেছেন? মনে হয় না যে তোমার আইডিয়াটা কাজে লাগবে। মিস্টার শ্রেয়ান, আমি একটা মেয়ে, হ্যাঁ, আর যথেষ্ট সুন্দরীও। আমাকে সাহায্য করার জন্য অনেক ছেলেরা হাবুডুবু খাবে। হ্যাঁ। ও তাই? জি। লাভ নেই, এখানে কেউ আসবে না। এখানে ছোট বড় ছেলে মেয়ে সবাই আমাকে ভালো করেছেন। কারোর দিকে তুমি তাকালে সেই নিউজ আমার কানে মুহূর্তেই পৌঁছে যাবে। এটা তো ভেবে দেখিনি যে এত বড় লোক, তার তো এতটুকু পাওয়ার থাকবে। থাক, কোনো রিস্ক নেওয়া যাবে না, তাহলে এখন হয়তো সত্যি কিছু হতে পারে। তাই আর কথা না বাড়িয়ে একটা মুচকি হাসি দিয়ে ভদ্র মেয়ে হয়ে গেলাম। কিছুক্ষণ পর কলেজে পৌঁছে গেলাম। আমার সাথে মিস্টার শ্রেয়ানও গাড়ি থেকে নামলো। আমাকে দেখে আমার কলিজার ফ্রেন্ডরা চলে আসলো। এতদিন কলেজে না আসায় সবার নানা প্রশ্ন করতে লাগলো। এতদিন কলেজে আসিসনি কেন? খুব বিজি ছিলাম রে। তাই বলে আমাদের ভুলে যাবি? ভুলে গেলে কি কলেজে আবার ফিরে আসতাম? হ্যাঁ। শুনেছি তোর বাবা নাকি তোকে বিয়ের পিড়িতে বসিয়েছে, আমাদের তো জানালিই না। আমাকে এই তিতির বিয়ে করবে? কখনোই না। তা তো আমরা জানি। আচ্ছা তিতির, এই ছেলেটাকে? আরে উনি কেউ না, উনি তো আমার বাবার রিলেটিভ, আমার ভাইয়া হয়। উনি আজ থেকে আমায় কলেজে দিয়ে যাবে, আবার নিয়েও যাবে। ও আচ্ছা, তোর ভাইয়া তো খুব সুন্দর, হ্যান্ডসাম, পুরা বলিউডের হিরোর মতো। শুনে তো আমি ভ্যাবাচেকা হয়ে রইলাম। এ মেয়ে কি রে বাবা, বউ তো বিশাল মিথ্যাবাদী, যখন তখন আমায় যা ইচ্ছে বানিয়ে দেবে। আমি তিতিরকে কিছু বললাম না। তিতির ওর ফ্রেন্ডদের সাথে যাওয়ার পর আমি অফিসে চলে আসি। মায়ের কথা মতো তিতিরের কলেজ ছুটির আগে আমিও তিতিরের কলেজে যাই। ছুটির পর আমি ওকে বাসায় নিয়ে আসি। আমি ওকে প্রতিদিন কলেজে পৌঁছে দিই, আবার বাসায় নিয়ে আসি। আমি কলেজে গেলে ওর ফ্রেন্ডরা আমায় নিয়ে অনেক কথা বলে, কিন্তু সেদিকে নজর না দিয়ে আমার অফিসে চলে যাই। প্রতিনিয়ত ঝগড়া খুনসুটি চলতেই থাকতো। রাতে আমায় তিতির জড়িয়ে ধরে ঘুমাতো, আমিও কিছু বলতাম না। অবশ্য প্রতিদিনই ঘুমানোর আগে তিতির একটাই ভাষণ দিত যে একদম চান্স নিতে আসবেন না, খবর আছে। আমি ছেলেদের বিশ্বাস করি না, আবার নিজে আমাকে আষ্টে বৃষ্টি জড়িয়ে ধরতো। কিছুদিনে অদ্রি আর মায়ের সাথে তিতিরের খুব ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে। এক প্রকার তিতির আমার মাকে তার আঁচলে বেঁধে ফেলে, তাই এখন আর মা আমায় বেশি কেয়ার করে না। অবশ্য এসব দেখে কিছুটা জ্বললেও বেশি ভালোই লাগছিল। হাসি খুশির মধ্য দিয়ে কেটে যাচ্ছিল দিনগুলো। এভাবে কেটে যায় 10 দিন। এরপর একদিন তিতির খুব লেট করে ঘুম থেকে ওঠে। প্রতিদিনের মতো আজও আমি ওকে ঘুম থেকে ডেকে দেই, কিন্তু আজকাল তিতির আগের মতো রিঅ্যাক্টও করে না। তিতির ওয়াশরুমে যাওয়ার পর আমি নিচে চলে আসি। অনেকক্ষণ আমরা ওর জন্য ওয়েট করি, কিন্তু ও আসছিল না। শ্রেয়ান, আমার মনে হচ্ছে তিতির কোনো সমস্যায় পড়েছে, তুই একটু দেখে আয়। মায়ের কথা শুনে আমারও কেমন যেন লাগলো। তিতির এর আগেও লেট করছিল, তবে এতটা না। আমি মায়ের কথা অনুযায়ী উপরে চলে যাই। রুমে গিয়ে তিতিরকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। বেলকনিতে দেখলাম, তাও নেই। হঠাৎ মনে পড়লো বাথরুমের কথা। ও তো বাথরুমে গিয়েছিল, তার মানে কি তিতির বাথরুমে কোনো সমস্যায় পড়েছে? আর না ভেবে বেলকনি থেকে দৌড়ে বাথরুমে চলে আসলাম। বাথরুমের দরজা অফ। দরজা ধাক্কা দিলাম, কিন্তু তিতিরের কোনো রেসপন্সই পাচ্ছি না। মনের মধ্যে কেমন যেন একটু ভয় উথাল পাতাল করতে লাগলো। এর মধ্যে মা আর অদ্রিও এসে গেল। মা আর অদ্রিও তিতিরকে ডাকতে লাগলো, কিন্তু একই অবস্থা।
মা আমায় বলল দরজা ভেঙে ফেলতে। আমি বাথরুমের দরজা ভাঙার চেষ্টা করলাম, কিছুতেই কাজ হচ্ছিল না। অনেক চেষ্টার পরে ধাক্কা দিতে দিতে দরজা খুলে গেল। দরজা ঠেলে আমরা ভিতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করতে দেখি তিতির ফ্লোরে শুয়ে আছে। আমার বুঝতে বাকি রইল না যে তিতির জ্ঞান হারিয়েছে। ওদেরকে বললাম ডক্টর আঙ্কেলকে কল করতে। আমি তিতিরের মুখে জল ছিটাতে লাগলাম। কিছুক্ষণ পর তিতিরের চোখ খুলল। তিতিরের চোখ খোলায় আমার মন একটু শান্ত হলো। আমাকে এখানে শুয়ে রেখেছেন কেন? তুমি বাথরুমে জ্ঞান হারিয়েছিলে। ও, হবে হয়তো। তুমি ঠিক আছো তো? ছাড়ুন, আমার একদম চান্স নিতে আসবেন না, তাহলে কিন্তু। খেয়াল করলাম শাশুড়ি মা অদ্রিও আমার পাশে আছে, তাই আর কিছু বললাম না। তিতির, তোমার কি হয়েছিল? না মা, কিছু হয়নি। ওই বের হওয়ার সময় পা পিছলে পড়ে গিয়েছিলাম। আমি একদম ঠিক আছি। তুমি এমনি এমনি জ্ঞান হারাওনি, অবশ্যই তোমার কোথাও আঘাত লেগেছে। মা সত্যি আমি ঠিক আছি, দেখুন আমি উঠতেছি। বলেই উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমি ব্যর্থ হলাম। পায়ে ব্যথা পেয়েছি। দেখি পায়ের কোথায় লেগেছে। ইস, পা তো ফুলে উঠেছে। ভাইয়া, তুমি বৌদিকে রুমে নিয়ে এসো, খুব শীঘ্রই ডক্টর আঙ্কেল এসে পড়বে। না না, আমি একাই যেতে পারবো। একদম চুপ থাকো তুমি। শ্রেয়ান আমায় কোলে তুলে নিল। আমি কিছু বললাম না, শুধু শ্রেয়ানের দিকে তাকিয়ে রইলাম। শ্রেয়ান আমায় বিছানায় শুয়ে দিল। শ্রেয়ান পায়ের পাশে বসে রইল। শ্রেয়ানের সম্পূর্ণ মুখটা কেমন গম্ভীর দেখাচ্ছিল। শাশুড়ি মা আমার পাশেই বসলো। কিছুক্ষণ পর ডক্টর আসলো। ডক্টর আমার চেক আপ করলো আর বলল পা পিছলে পড়ার জন্য মাথায় আর পায়ে একটু আঘাত লেগেছে, তবে ভয়ের কিছু নেই। ঠিকমতো মেডিসিন আর বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। এরপর থেকে শুরু হয় আমার দেখাশোনা। শ্রেয়ান আমার পাশে সবসময় বসে থাকে, কখনো একা হতে দেয় না। অফিসে না গিয়ে আমার দেখাশোনা করে। শাশুড়ি আর অদ্রির এখানে কম অবদান নেই, তবে শ্রেয়ান আমার যথেষ্ট কেয়ার নিচ্ছে। ঠিক টাইমে মেডিসিন নেওয়া, খাবার দেওয়া, আমায় খাইয়ে দেওয়া, সব কাজে আমাকে সাহায্য করে। আমি বিছানা থেকে উঠতে চাইলে আমাকে বকা দেয়। আমার ব্যালকনিতে যাওয়ার ইচ্ছে হলে শ্রেয়ান আমায় কোলে করে নিয়ে যায়। আমার অসুস্থতার কথা শুনে মা বাবা এ বাড়িতে আসে। মায়ের সাথে কথা বললেও বাবার সাথে বলিনি, কারণ উনি আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়ে দিয়েছে, তাই উনি আমার শত্রু। আমি শ্রেয়ানকে যত দেখছি ততই অবাক হচ্ছি। ওর মতো এত কেয়ারফুল ছেলে আমি আগে কখনোই দেখিনি। আজকাল কেন যেন শ্রেয়ানকে সারা রাত জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছা করে, ওর হাত ধরে হাঁটতে ইচ্ছা করে। কিন্তু আমি তো আর কয়েকদিন এখানে থাকবো, এরপর চলে যেতে হবে। শুধু শুধু মায়া বাড়িয়ে কি লাভ হবে? এভাবে আরো 12 দিন চলে যায়। এখন আমি অনেকটাই সুস্থ, হাঁটতে তেমন কোনো সমস্যা হয় না। তাই ভেবে নিলাম আজ থেকে কলেজ যাব। শাশুড়ি শ্রেয়ান আর কিছুদিন রেস্ট নিতে বলল, কিন্তু আমি শুনলাম না। আগের মতো শ্রেয়ান আমায় কলেজে নামিয়ে দিল। আমি কলেজে ঢোকার জন্য এগিয়ে গেলাম। কিছুটা এগোতে আবার পিছন ফিরে তাকালাম। শ্রেয়ানের সাথে কে এই মেয়েটা? শ্রেয়ানের সাথে এত গা ঘেঁষে ঘেঁষে কথা বলছে, আর শ্রেয়ানও কিছু বলছে না। দেখে তো আমার মাথায় রক্ত উঠে গেল। আমি শ্রেয়ানের দিকে এগিয়ে যাই। শ্রেয়ানের কাছে যেতেই মেয়েটি কিছুটা পাশে সরে দাঁড়ালো। মেয়েটি সরে যেতেই আমি শ্রেয়ান আর মেয়েটির মাঝে গিয়ে দাঁড়ালাম। কি হলো, ফিরে এলে যে? এমনি, কলেজে যেতে ইচ্ছে করছে না। কেন, পায়ে কোনো সমস্যা হচ্ছে? না, আমি অন্য কোথাও যাব। কোথায়? আপনার অফিসে। আমার অফিসে? হ্যাঁ, আমি আপনার ওয়াইফ, তাই যেতেই পারি। হঠাৎ কি হলো তিতিরে? আজ আমার অফিসে যেতে চাচ্ছি কেন? কিছুই তো বুঝতেছি না। হ্যাঁ, যেতেই পারো, চলো। আমি খুব দ্রুত শ্রেয়ানের পাশে বসে পড়লাম, যার জন্য মেয়েটি পেছনে বসলো। আমি না থাকলে হয়তো মেয়েটি শ্রেয়ানের পাশেই বসতো, কিন্তু আমি আর এটা হতে দেব না। প্রয়োজনে আমি কলেজে যাব না, আজ থেকে শ্রেয়ানের অফিসে যাব। তবুও এই মেয়েকে শ্রেয়ানের পাশেও আসতে দেব না। কিছুক্ষণ পর শ্রেয়ানের অফিসে পৌঁছে যায়। আমি গাড়ি থেকে নেমে শ্রেয়ানের পিছনে যাই। ওই মেয়েটা শ্রেয়ানকে বলে তার কাজে চলে যায়, আর আমি শ্রেয়ানের সাথে যাই। মেয়েটার কথাবার্তা, ব্যবহার একটু ভালো লাগছে না। মনে হচ্ছে শ্রেয়ান ওর জামাই লাগে। আমি সারাদিন শ্রেয়ানের সামনে বসেছিলাম। একটু পরপরই ওই মেয়েটা শ্রেয়ানের সাথে কথা বলতে আসতো, কোনো কারণ ছাড়াই। বাসায় যাওয়ার সময়ও ওই মেয়েটি আমাদের সাথে যায়। অবশ্য তাকে পথে নামিয়ে দেওয়া হয়েছিল। এর আগে তো শ্রেয়ানের সাথে যেতে বা আসতে দেখিনি। তাহলে কি শ্রেয়ানের অন্য কিছু হয়? তারপরের দিনও শ্রেয়ানের সাথে ওই মেয়েটা যায়। নানা অজুহাতে আমিও শ্রেয়ানের সাথে যাই। সবার সামনে শ্রেয়ানের হাত ধরে কথা বলতো, হাসাহাসি করতো, যেটা দেখে আমার সম্পূর্ণ শরীর জ্বলতো। কেন জ্বলতো তা জানি না, কিন্তু ওই মেয়েটা শ্রেয়ানের আশেপাশে থাকলে আমার একটুও সহ্য হয় না।
আজকাল শ্রেয়ানকে না দেখলে একটুও ভালো লাগে না। ওর সাথে সব সময় কথা বলতে ইচ্ছে হয়, বিশেষ করে ওই মেয়েটাকে দেখে। শ্রেয়ানের উপর আমার ভালো লাগা কাজ করে। এটা ভালোবাসা কিনা জানি না, তবে শ্রেয়ানকে সবসময় দেখতে ইচ্ছে করে। কাল 1 মাস পূর্ণ হবে, আমাকে চলে যেতে হবে। শ্রেয়ানের মনে কি আমার জন্য জায়গা আছে, নাকি আমাকে সত্যি চলে যেতে হবে? সেদিন বাড়ি আসার পর ওই মেয়েটাকে নিয়ে মাথায় নানা প্রশ্ন জাগলো, কিন্তু কোনো উত্তর পেলাম না। কে এই মেয়েটা? শ্রেয়ানের কি হয়? আমি আর কিছুদিন পরে চলে যাব, তার জন্য কি শ্রেয়ান এই মেয়েটাকে? আর কিছু ভাবতে পারলাম না। কাল তো চলে যাচ্ছি, তাই সিদ্ধান্ত নিয়েছি আজকেই সবকিছু শ্রেয়ানকে জিজ্ঞাসা করব। শ্রেয়ানের থেকে সবকিছু জানতে হবে। আমি রাত 11টা নাগাদ ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, কিছুই ভালো লাগছিল না। আমি চাঁদ দেখায় ব্যস্ত ছিলাম, তখন শ্রেয়ান আমার পাশে এসে দাঁড়ায়। ঘুমাবে না? ঘুম আসছে না। কোনো কারণে মন খারাপ? আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? হঠাৎ এই প্রশ্ন কেন? বলুন না। হয়তো বেসেছি। নিশ্চয়ই ওই মেয়েটি, যে কেউ দেখলে বুঝে ফেলবে এরা দুজন দুজনকে ভালোবাসে, যেমন আমি বুঝেছি। কে সে? যে ভালোবাসা পূর্ণতা পায় না সেটা বলে লাভ কি? সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু ভালোবাসা স্মৃতি হয়ে থেকে যায়। আমি তাকে সত্যি ভালোবেসেছিলাম, আর সে ভালোবাসা কোনোই মিথ্যা ছিল না। আমি তাকে কলেজ লাইফ থেকে ভালোবাসতাম, কিন্তু কখনো তার কাছে আমার ভালোবাসার প্রকাশ করতে পারিনি। কলেজে সব থেকে সুন্দরী ছিল সে। সব ছেলেরাই তার পেছনে পড়ে থাকতো, তবে আমি না। আমি তাকে দূর থেকে ভালোবাসতাম। কলেজ শেষ করে ভার্সিটিতে অ্যাডমিশন নেই, সেখানে গিয়ে তাকে দেখতে পাই। 2য় বর্ষ কমপ্লিট করে যখন 3য় বর্ষে পা দিই, তখন ফ্রেন্ডদের চাপে পড়ে আমার মনের কথা বলে দেই। সে খুব সহজে আমায় মেনে নিয়েছিল। তখন সময়গুলো খুব ভালো কাটছিল। তারপর শ্রেয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলতে শুরু করলো। আমার সাথে তার কোনোভাবেই চলতো না। আমি নর্মালভাবে সবার সাথে থাকতাম, কিন্তু সে তা চাইতো না। তার জন্য আমার বেস্ট ফ্রেন্ডদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেল। সে আমার নাইট ক্লাবে যাওয়ার কথা বলতো, আর সেটা আমার একটু পছন্দ হতো না। তার চাহিদা অনেক ছিল, বাবার টাকা থাকায় সব পূরণ করতাম, কারণ আমি তাকে আমার সর্বোচ্চ দিয়ে ভালোবাসতাম। একদিন আমায় জোর করে নাইট ক্লাবে নিয়ে যায়। সেখানে নিয়ে আমাকে কিছু মেয়ের কাছে রেখে কোথায় চলে যায়। আমি তাকে না দেখে খুঁজতে শুরু করি। তাকে আমি এমন অবস্থায় দেখি যেটা আমি কল্পনা করতে পারিনি। কথাগুলো বলতে বলতে শ্রেয়ানের চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তারপর ভেবে নিয়েছি আর কাউকে ভালোবাসবো না। ভালোবাসা হয়তো আমার জন্য না। যাকে এতটা ভালোবাসলাম সে আমায় এই মূল্য দিল, আর ভবিষ্যতে আরও অনেক কিছুই হতে পারে। পড়াশোনা শেষ করে বাবার বিজনেসে যুক্ত হলাম। হঠাৎ বাবা একদিন হার্ট অ্যাটাক করে। ডক্টর বলল বাবা বেশি দিন বাঁচবে না। হাজার চেষ্টা করে বাবাকে বাঁচাতে পারেনি। মা অনেক ভেঙে পড়ে। তার 1 বছর পর মা আমার বিয়ের জন্য জোর করতে থাকে। মাকে বারণ করেছিলাম, তবুও শোনেনি। তারপর তোমার আগমন। এত কিছু বললেন, তার নাম তো একবারও বললেন না। কিছু না, উচ্চারণ না করাই ভালো। তাহলে ওই মেয়েটিকে? কোন মেয়েটি? কিছুদিন ধরে আপনার সাথে অফিসে যাচ্ছে। ও আচ্ছা, ও তো তিতলি। তিতলি না তেতো? যাই হোক, আপনার হাত ধরে কথা বলে কেন? আরে ও তো আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওকে জব দিয়েছি। তার জন্য হাত ধরতে হবে নাকি? ও এমনি, ওর কিছুদিন আগে বিয়ে হয়েছে। আমি যেতে পারিনি, তাই কত কিছু বলল। জানি তিতির, তুমি আমার উপর রেগে গেছো। কারণ হলো তিতলি আমাকে ওর সাথে কথা বলতে দেখে এমন রিয়েক্ট করছিলে। এটাও বুঝতে পেরেছি যে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। তবে আমি তোমায় কিছু বলবো না। তোমার মন যেটা চাইছে সেটাই করো। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি তো কাল চলে যাচ্ছি। কোথায় উঠবে? একটা ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, ও কুমিল্লায় থাকে। বাবা ওর ব্যাপারে কিছুই জানে না, সেখানেই উঠবো। ও আচ্ছা। আমাকে কি কখনো মনে পড়বে? এ ব্যাপারে এখনো ভাবিনি। আমি আর কিছু বললাম না, শুধু শ্রেয়ানের দিকে তাকিয়ে থাকলাম। অনেক রাত হয়েছে, ঘুমোতে চলো। তারপর আমি আর শ্রেয়ান ঘুমাতে যাই, কিন্তু আজ শ্রেয়ানকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে না। কাল চলে যেতে হবে, মন চাইছে না শ্রেয়ানকে ছেড়ে যেতে। কিন্তু শ্রেয়ান তো একবারও আমার বারণ করলো না। তাহলে কেন থাকবো আমি? চোখের জল নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে সবকিছু রেডি করে নিজে রেডি হয়ে নিলাম। ভেবেছিলাম যাওয়ার আগে শ্রেয়ান আমায় আটকাবে, কিন্তু আটকালো না, কিছু বললও না। শাশুড়ি মা রাত্রি জানে আমি বাপের বাড়িতে যাচ্ছি। সবার থেকে বিদায় নিয়ে আমি গাড়িতে উঠলাম। শ্রেয়ান আমাকে পৌঁছে দেবে। ও ড্রাইভ করতে লাগলো, আর আমি বাইরের দিকে তাকিয়ে চোখের জল ফেলতে লাগলাম।
কেউ কোনো কথা বলছি না, শুধু নীরবে শ্রেয়ান গাড়ি চালাচ্ছে। শ্রেয়ান ভুলেও আমার দিকে তাকাচ্ছে না, মনে হচ্ছে আমি চলে যাওয়াতে সে খুব খুশি। চোখে জল মুছে শ্রেয়ানকে বললাম, গাড়ি থামান। এখানে কেন? বাকি পথ আমি একাই যেতে পারবো। বাকি পথ না হয় আমি পৌঁছে দিই। ধন্যবাদ মিস্টার শ্রেয়ান, আমি একাই যেতে পারবো। আচ্ছা, তবে এখান থেকে কোনো গাড়ি পাবে না, আমি তোমার সামনের বাস স্ট্যান্ডে নামিয়ে দিই। বললাম না আমি একাই যেতে পারবো। আমার কথা শেষ করার সঙ্গে সঙ্গে শ্রেয়ান গাড়ি থামিয়ে দিল। আমি আমার সবকিছু নিয়ে গাড়ি থেকে নেমে গেলাম, শ্রেয়ানও গাড়ি থেকে নামলো। সবকিছু নিয়ে আমি হাঁটতে শুরু করলাম, তবুও শ্রেয়ান আমাকে বাধা দিল না, বলল না যে তিতির আমাকে ছেড়ে যেও না। কিছুটা হাঁটার পর পিছনে তাকিয়ে দেখি শ্রেয়ান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গিয়ে শ্রেয়ানকে জড়িয়ে ধরলাম। শ্রেয়ানও আমায় তার হাত দিয়ে আগলে নিল। শ্রেয়ানের হাতের স্পর্শ পেয়ে আমি শ্রেয়ানকে ছেড়ে দিলাম। শ্রেয়ানকে ছেড়ে দিয়ে আমি নিজের গন্তব্যে পা বাড়ালাম। কিছু দূর যেতেই বাস পেয়ে উঠে পড়লাম, আর শ্রেয়ানের দিকে ঘুরে তাকালাম না। শেষ অবধি পাশে কাউকেই পেলাম না। শ্রেয়ান আমাকে বুঝলো না, আমি যে তাকে খুব ভালোবেসে ফেলেছি সে সেটা বোঝার চেষ্টাও করলো না। অবশেষে শ্রেয়ানের কথা ভেবে শুধু চোখের জল ফেলতে লাগলাম। তিতির, কেন করলে এমন? আমি তুমি বড্ড ভালোবেসে ফেলেছি যে, তারপরও কেন করলে আমার সাথে এমন? প্রথম দিনই চলে যেতে হয়তো তেমন একটা কষ্ট হতো না, কেন এই 1 মাস আমার পাশে থেকে আমায় তোমার ভালোবাসার বন্ধনে আবদ্ধ করলে? আমি জানি তিতির, তুমি আমায় খুব ভালোবাসো। তোমার মুখ থেকে একবার ভালোবাসি কথাটা শুনতে চেয়েছিলাম, তুমি বললে না, আমাকে একা রেখে চলে গেলে। একবারও তো ভাবলে না তোমায় ছেড়ে শ্রেয়ান কিভাবে থাকবে। মা আর অদ্রি আমার কান্নার শব্দ শুনে আমার রুমে প্রবেশ করে। শ্রেয়ান বাবা, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমি চোখ মুছে নিজেকে কন্ট্রোল করে বললাম, না মা, আমার কিছুই হয়নি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর চোখে জল। কি হয়েছে বাবা, আমাকে খুলে বল। আরে মা, কিছু হয়নি আমার, এই দেখো তোমার ছেলে হাসছে। এক বুক ভরা কষ্ট নিয়েও মিথ্যা হাসি দিয়ে বললাম, বাবা, আমি তোর মা, তোর কখন কষ্ট হয় আর কখন তুই ভালো থাকিস সেটা আমি বুঝি। আমার কান্না দেখে মাও কাঁদতে শুরু করলো। দাদা ভাই, তোমার কি হয়েছে আমাদের বলো। আমি একদম ঠিক আছি, কিছু হয়নি আমার। তিতির তোকে কিছু বলেছে? আমি তিতিরের কথা শুনে মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। আমার এমন কান্না দেখে মা আর অদ্রিও কেঁদে দিল। তোর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। কি হয়েছে আমায় বল। প্রথম দিন থেকে যা যা ঘটেছে সব মাকে খুলে বললাম। সব কথা শুনে মা আর অদ্রি আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। মা, আমি একটু একা থাকতে চাই। না বাবা, আমি তোকে 1 সেকেন্ডের জন্য একা ছাড়তে চাই না। প্লিজ মা, একটু একা ছেড়ে দাও আমায়। আমার অনুরোধে মা আর অদ্রি আমার রুম থেকে চলে গেল। আমি বেলকনিতে গিয়ে তিতিরের কথা ভাবতে লাগলাম। তিতিরের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার চোখের সামনে ভাসতে লাগলো। ভেবেছিলাম তিতির আমায় জড়িয়ে ধরে বলবে, শ্রেয়ান, আমি তোমায় খুব ভালোবাসি, আমি সারা জীবন তোমার বুকে মাথা রেখে বাঁচতে চাই। কিন্তু তিতির শুধু এক বুক কষ্ট দিয়ে আমায় একা করে সারা জীবনের মতো চলে গেল। শাশুড়ি মা, শ্রেয়ান কোথায়? তিতির, তুমি কেন এসেছো আমার ছেলেকে কষ্ট দিতে? অদ্রি, প্লিজ তুমি বলো শ্রেয়ান কোথায়? আমি জানতাম বৌদি তুমি ফিরে আসবে, ভাইয়া উপরে আছে। আমি আর কিছু না শুনে সোজা উপরে চলে গেলাম। রুমে এসে দেখি শ্রেয়ান নেই, বাথরুমের দরজাও খোলা। খুব দ্রুত ব্যালকনিতে চলে এলাম। এসে দেখি শ্রেয়ান এক নজরে বাইরের দিকে তাকিয়েছে। শ্রেয়ানের চোখ পড়েই যাচ্ছে। আমি আর 1 সেকেন্ড না দাঁড়িয়ে শ্রেয়ানকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। কেন ফিরে এসেছো? এটা আমার শ্বশুর বাড়ি, এখানে আসার অধিকার আছে আমার, তাই এসেছি। তুমি বলেছিলে 1 মাস থাকবে, 1 মাস তো শেষ, তাহলে আবার ফিরে এলে কেন? আরো 1 মাস থেকে আমাকে পড়াতে? না, আমি সারা জীবন আপনার পাশে থাকতে এসেছি। কোন অধিকারে? শুধু বিয়ের অধিকারেই তো মানুষ সারা জীবন পাশে থাকতে পারে। যদি বলি আপনাকে ভালোবাসি, তাই সারা জীবন একসাথে থাকতে চাই। শ্রেয়ান আমার কথা শুনে আমার দিকে ঘুরে দাঁড়ালো, আমার 2 গালে হাত রেখে বলল, কি বললে? খুব ভালোবাসি আপনাকে। শ্রেয়ান আমাকে ছেড়ে বলল, আমি আপনাকে ভালোবাসি না, আপনি চলে যান। ভালোবাসি তোমায়। এবার শ্রেয়ান আমায় খুব শক্ত করে জড়িয়ে ধরল। এটা আগে বলনি কেন? বুদ্ধু, তুমি জানো না মেয়েরা ভালোবাসার কথা আগে বলে না, আগে ছেলেদের বলতে হয়, বুঝেছো? কোথায়? তুমি তো মেয়ে না। কি? আমি মেয়ে না? না, তুমি মেয়ে না,
তুমি আমার একমাত্র মিষ্টি বউ। তাহলে ঠিক আছে। শ্রেয়ান আমায় খুব শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও শ্রেয়ানের বুকে মাথা রেখে ওর হার্টবিট শুনতে লাগলাম। আর শ্রেয়ানকে মনের কথা বলে খুব ভালো লাগছে। শ্রেয়ানের মতো ভালো ছেলে পাওয়া খুব সহজ নয়, তবে আমি কিভাবে পেলাম সেটাই বুঝলাম না। শ্রেয়ান ওর বুক থেকে আমার মাথা উঠিয়ে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। আমি কিছুটা লজ্জায় শ্রেয়ানের বুকে মুখ লুকালাম। কিছুক্ষণ পর আমাদের রুমে শাশুড়ি মা আর অদ্রি প্রবেশ করলো। আমি তাদের দেখে শ্রেয়ানকে ছেড়ে দিলাম। শ্রেয়ানকে ছেড়ে দিতেই অদ্রি আমার মুখে মিষ্টি গুজে দিল, শ্রেয়ানকেও। দাদা ভাই, আমায় গিফট দাও। কিসের গিফট আর কেন? আমি মনে মনে প্রার্থনা করছিলাম যে বৌদি যদি ফিরে আসে তাহলে তুমি আমায় গিফট দিবা। ওরে শয়তানি, নিজে নিজে গিফট চাওয়া। দিচ্ছি তোকে গিফট। কি করছো এসব? আমার একমাত্র ননদকে আমি সব দিব, প্রয়োজনে তোমার টাকা চুরি করে দিব। তিতির, আমি তোমার মা বাবাকে সংবাদ পাঠিয়েছি, ওনারা খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে। বাবা কেন? বাবা এসব জানলে তোমাকে কাঁচা খেয়ে ফেলবে। শাশুড়ি মা, বাবা আসবে কেন? আসলেই সেটা বুঝতে পারবে। শাশুড়ির কথা শুনে আমার হার্টবিট 19 গুণ বেড়ে গেল। মানুষ নাকি প্রেমে পড়লে এসব হয়, কিন্তু আমার তো ভয়ে হার্টবিট বেড়ে গেছে। বাড়বেই না কেন? এই 1 মাসে একবারও এমন রূপ শাশুড়ির দেখিনি, তাহলে আজ কেন দেখাচ্ছে? আমি তো ভদ্র মেয়ের মতো ফিরে এসেছি, তারপরেও কি আমার শয়তান বাবাকে ডেকে পাঠিয়েছে আমাকে নিয়ে যেতে? না না, এটা হতে পারে না। শাশুড়িকে কিছু জিজ্ঞেসও করতে পারছি না। শাশুড়ি আর অদ্রি আর কিছু না বলে চলে গেল। আমি বোকার মতো শ্রেয়ানের পাশে দাঁড়িয়ে রইলাম। আর কোনো উপায় না পেয়ে শ্রেয়ানকে বললাম, শ্রেয়ান, শাশুড়ি মা কি করতে চাইছে তা তুমি জানো? না, তবে মনে হয় ভয়ানক কিছু করবে। কি বলো এসব? আমায় কি সত্যি সত্যি শত্রুর কাছে পাঠিয়ে দেবে? হতেও পারে। শ্রেয়ান মুচকি হেসে চলে গেল। আমি দৌড়ে অদ্রির কাছে যাই, কিন্তু সেও আমায় ইগনোর করলো। শাশুড়িও আমার দিকে কেমন কেমন তাকায়। যা বাবা, সবাই আমার সাথে এমন বিহেভ কেন করছে কিছুই বুঝলাম না। যত সময় যাচ্ছে ততই আমার কলিজাটা টুকরো টুকরো হচ্ছে। শ্রেয়ানও বাড়িতে নেই। হাজার টেনশন নিয়ে একটা ঘুম দিলাম। ঘুম ভাঙার পর দেখি রুম পুরো অন্ধকার। বুঝলাম শ্রেয়ান বাড়িতে ফেরেনি। ফোনের দিকে তাকিয়ে দেখি 7টা বাজে। টানা 3 ঘন্টা ঘুমিয়েছি। এমনিতেই শাশুড়ি রেগে আছে, তার উপর আমার ঘুম আজ সব শেষ। হয়তো বাবা মাও চলে এসেছে আমাকে নিতে। একটু পরে আমাকে বাড়ি থেকে নিয়ে যাবে। আমার আর শ্রেয়ানকে ভালোবাসা হবে না। আচ্ছা, আমি তো বিকেল বেলায় কখনো ঘুমাইনি, তাহলে আজ কেন? কেউ কি কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে? তার জন্যই কি আজ আমি ঘুমিয়েছি? ধুর, আমি কি ভাবছি? এসব কে এমন করবে? এসব উল্টাপাল্টা না ভেবে যাই নিচে গিয়ে দেখি কি অবস্থা, তাহলে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ফ্রেশ হয়ে টুস করে নিচে নামার উদ্দেশ্যে পা বাড়ালাম। ও মা, এসব কি? বাড়ি তো নয়, যেন আগুনের গোলা। সাজানো কেন হয়েছে বাড়ি? আর এত লোক, কারোর বিয়ে নাকি? অদ্রির বিয়ে? ও তো ছোট। আচ্ছা, আমি কি ঘুমের মধ্যে অন্য বাড়িতে চলে এসেছি? দেখি তো। ওই তো অদ্রি সেজে গুজে কি করছে। এবার শ্রেয়ানকে খুঁজতে লাগলাম। ও কোথাও নেই। সেই বিকেল থেকে আমার মাথায় ভূত উঠেছে। সব বাজে মনোভাব মাথা থেকে ফেলে দিয়ে ঘোরপাক খাচ্ছে। তাই ওইসব বর্জন করে ভালো মনোভাব গ্রহণ করে নিচে নামলাম। বৌদি, তুমি কখন আসলে? এই তো মাত্র। আচ্ছা অদ্রি, বাড়িতে আজ কি? আমার বিয়ে। ওদিকে চলো আঙ্কেল, আন্টি এসেছে, তোমাকে খুঁজছে। অদ্রির কথা কিছুই মাথায় ঢুকলো না। আমার হাত ধরে বাবা মার কাছে নিয়ে আসলো। বাবা মার সাথে কথা বললাম, তারাও আমায় কিছু বললো না। একটু পরে অদ্রি আমায় উপরে নিয়ে গেল। আমি অদ্রিকে শ্রেয়ানের কথা জানতে চাইলে সে এড়িয়ে যায়। আমায় অদ্রির রুমে এনে এক প্রকার জোর করে ও আর ওর ফ্রেন্ডরা মিলে বিয়ের কোণের মতো সাজিয়ে দিল। সাজানো পর্ব শেষ করার পর আমায় আবার নিচে নিয়ে আসলো। আমার সামনে দাঁড়িয়ে আছে শ্রেয়ান বিয়ের সাজে। বুঝতে আর বাকি রইল না, আজ আবার আমাদের বিয়ে দেওয়া হবে। ওর দিকে তাকাতেই সবার সামনে আমাকে চোখ দিয়ে ইশারা করলো। আমি কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে রইলাম। তারপর আমাদের বিয়ের কাজ চলতে থাকে। অনেক আনন্দের মধ্যে আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ হয়। সেই প্রথম দিনের মতো আজও আমায় বাসর ঘরে বসিয়ে রেখেছে, কিন্তু শ্রেয়ান আসছে না। কিছু সময় পর দরজায় শব্দ পেলাম। বুঝলাম শ্রেয়ান এসেছে, তাই আমি নতুন বইয়ের মতো চুপটি করে বসে রইলাম। শ্রেয়ান আমার কাছে আসতেই, এই একদম আমার কাছে আসবেন না, তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। ও আচ্ছা,
তারপর? আমি ছেলেদের একদম বিশ্বাস করি না, দূরে থাকুন। শ্রেয়ান বিছানায় এসে আমায় ওর নিচে ফেলে দিল, তারপর বলল, এখন বলো তো ছেলেদের বিশ্বাস করো না কেন? ছোটবেলায় আমি বাংলা মুভিতে দেখেছিলাম শয়তান ডন শাবনূরের সাথে, তাই বিশ্বাস করি না। আমি তো তোমার বর, আমি আগে করতেই পারি। বলেই শ্রেয়ান আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আমিও শ্রেয়ানের ঠোঁটের স্বাদ নিতে লাগলাম।